এই ধরুন না, যাদবপুরের ঘটনাটা নিয়ে যদি বলা যায়, সেখানে ছাত্রদের মধ্যে, দুদলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ। এবার তারা ছাত্র না বহিরাগত, না তারা মানে এলাকার সমাজবিরোধী, কারা সেই ঘটনা ঘটিয়েছে সেই বিতর্কে পড়ে আসছি। প্রথম বিষয় হলো গিয়ে, যেমনটা শোনা যাচ্ছে বা যেমনটা অভিযোগ বারবার উঠছে, যে ওই অরবিন্দ ভবন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে, তার ভেতরে এই সংঘর্ষকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র তারা সেখানে আশ্রয় নেয়, কারণ সংঘর্ষ থেকে নিজেদের বাঁচাতে। সেখানে নাকি তাদেরকে উদ্দেশ্য করে আগুনের বিভিন্ন জিনিস সেগুলোকে ছুঁড়ে মারা হয়েছে। অদ্ভুত বিষয়। হতেই পারে ছাত্র সংঘর্ষ। আমরা যারা মানে একটা সময় কলেজে পড়াশোনা করেছি, আমাদের যারা আমরা এই ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বা যারা আমরা ছাত্র সংগঠন করেছি, তারাও বিভিন্ন সময় বিভিন্নভাবে ঝগড়াঝাটি, অশান্তি এর মধ্যে জড়িয়ে পড়েছি একদল আরেক দলের সঙ্গে। কিন্তু কোনোদিন এই ধরনের ঘটনা ঘটবে বা এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায় না। এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু এই ছাত্রদের নিয়েই যে এমনটা বলছি এমন তা কিন্তু নয়। রাস্তাঘাটে আপনি যেখানে যাবেন দেখবেন মানুষ অদ্ভুতভাবে একটা জম্বি তৈরি হয়ে গেছে। তারা কেউ কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না, কথা বলতে গেলেই গালাগাল, অকথ্য ভাষায় গালাগাল, নানান ধরনের অশ্রাব্য কথাবার্তা। সবথেকে বড় বিষয় হলো গিয়ে একটু কথা গড়ালে পরেই হঠাৎ করে সেটা মানে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে প্রাণহানি পর্যন্ত ঘটে যাচ্ছে সেক্ষেত্রে পরিস্থিতি। এর মানে পেছনে কি শুধুই কিছু রাজনৈতিক মতাদর্শ বা রাজনীতি বা মানে একটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের প্রতি সমর্থন দায়ী? মনে হয় না। এর পেছনে সম্পূর্ণ অন্য পরিস্থিতি তৈরি হয়ে গেছে একটা। কথা বলবো সে বিষয় নেই। আপনারাও গোটা ভিডিওটি দেখুন। যদি মনে হয় যে আপনারাও এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারছেন, আমাদেরকে কমেন্ট করবেন, জানাবেন আপনাদের আশপাশে এই ধরনের কী ঘটনার আপনারা সম্মুখীন হচ্ছেন রোজ। নমস্কার, আমি অনিরুদ্ধ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত দুদিন ধরে মানে কার্যত অশান্তি এবং রণক্ষেত্রের পরিবেশ, এবং তার থেকে বড় কথা হলো কি একটা অদ্ভুত সিনারিও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এমনিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় নানান সময় নানানভাবে খবরের শিরোনামে আসে। কখনো সেখানে পড়াশোনার বিষয়টা নিয়ে সেটা সংবাদ শিরোনামে আসে, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পঠন পাঠনের স্ট্যান্ডার্ড সেটা অন্যান্য অনেক জায়গার তুলনায় অনেক বেশি। সেই জন্যে সেখানকার ছাত্রছাত্রীরা কোনো কৃতিত্ব অর্জন করলে পরে সেটার ব্যাপারে নাম আসে সংবাদে। আবার অন্যদিকে নানান ঘটনা, তা সে র্যাগিংয়ের মতন ঘটনা হোক বা মানে বিভিন্ন বিতর্কিত বিষয় হোক, ছাত্র রাজনীতি হোক, সব মিলিয়েই যাদবপুর কিন্তু সবসময় সরগরম থাকে। আর কলকাতার অন্যতম যে লোকেশনগুলো যেগুলো রাজনীতির আঙিনায় প্রত্যেক সময়ই জায়গা করে নেয়, তার মধ্যে অন্যতম হলো কি যাদবপুর 8B বাস স্ট্যান্ড। 8B বাস স্ট্যান্ডের খুব কাছেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। যারা যারা গেছেন সেখানে তারা সকলেই জানেন, যারা যাননি তাদের ক্ষেত্রে বোঝার জন্য বলছি যে যাদবপুর 8B বাস স্ট্যান্ড, সেখান থেকে ঢিলছোড়া দূরত্ব হলো কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক যেটা রয়েছে সেটা। এবার যাই হোক না কেন, যেভাবেই যে ধরনের রাজনৈতিক কার্যকলাপই হোক না কেন, এই 8B বাস স্ট্যান্ডের ওই এলাকাটি ঘিরে কিছু না কিছু অ্যাক্টিভিটি চলতেই থাকে। সে মানে অভয়ার মৃত্যুর পরে রাত দখল হোক, সেটাও সেখান থেকেই শুরু হয়েছিল। আবার এই ছাত্র রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন সংঘর্ষ থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে 8B বাস স্ট্যান্ডটার থেকে শুরু হয়। তো যাই হোক, 8B বাস স্ট্যান্ড নিয়ে অনেক গল্প আপনাদেরকে বলে দিলাম, কিন্তু প্রসঙ্গ হলো কি যে কী হয়েছিল না, ফেডসু অর্থাৎ যে টেকনিক্যাল এবং যে সায়েন্সের তরফের যে ছাত্র সংগঠন, বাম ছাত্র সংগঠন রয়েছে, তাদের তরফ থেকে একটি জেনারেল বডি মিটিং ডাকা হয়েছিল।
সেই মিটিং চলছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেটা হলো গিয়ে 19 তারিখে চলছিল সেখানে, অর্থাৎ গতকালের ঘটনা বলছি, সেটি চলছিল। তো তখন সেখানে যেটা হয় যে সেই মিটিং চলাকালীন হঠাৎ করে এবিভিপির কিছু সদস্য তারা সেখানে ঢুকে আসে এবং অশান্তি শুরু করে, এমনটাই অভিযোগ। কেন অশান্তি? না, যেখানে কিনা ছাত্র সংসদের নির্বাচন 2017 সালের পর থেকে বন্ধ রয়েছে, অর্থাৎ প্রাক্তন যে সরকার, তৃণমূল সরকার, তাদের শাসনকালে এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে যায় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে। ফলে ছাত্র সংসদের তো কোনো অস্তিত্ব নেই। তাহলে কিভাবে এই সংগঠনটি তারা একটি জেনারেল বডি মিটিং ডেকেছে সেই নিয়ে প্রশ্ন তুলে এবিভিপি সঙ্গে বচসায় বাঁধে ওই বাম ছাত্র সংগঠনটি। বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় বলে একটা অভিযোগ ওঠে এবং তারপরই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। একদল ছাত্রছাত্রী তারা ওই অরবিন্দ ভবনের যে গেট, সেই গেটের ভেতরে নিজেদেরকে আশ্রয় নেয়, তারা গিয়ে আরেক দল ছাত্র সংগঠন যারা এবিভিপির ব্যানার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকে এবং তারা ফ্ল্যাগ ফেস্টুন, এসএফআই এর যে ফ্ল্যাগ ফেস্টুন রয়েছে সেগুলোকে ছিঁড়ে সেগুলোকে জ্বালিয়ে দেয়। বলা হয়, অভিযোগ ওঠে যে ওই গেটের ভেতরে যারা আশ্রয় নিয়েছিল যে ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্য করে নানান ধরনের লাঠি ছোড়া থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ছোড়া থেকে শুরু করে কাগজে আগুন লাগিয়ে সেটা নাকি ছুঁড়ে মারা হয়েছে সে ভেতরে। অর্থাৎ এই বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ হলো গিয়ে তাদেরকে প্রাণে মারার নাকি চেষ্টা করা হয়েছে। পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে গোটা ঘটনাটি অনভিপ্রেত এবং কয়েকজন আহত হয়েছেন ছাত্রছাত্রী, তারা হাসপাতালে ভর্তি, সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে এবং যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না হয় সেদিকেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা নজর রাখবেন। এ তো গেল না হয় বিশ্ববিদ্যালয়ের তরফে যা বলা হয়েছে। ছাত্র সংগঠনগুলির তরফে তুতু ম্যায় শুরু হয়ে গিয়েছে এই বিষয় নিয়ে। আজকে মিছিলও ছিল, একদিকে এসএফআই, অন্যদিকে এবিভিপির মিছিল ছিল ওই যাদবপুর এলাকাতে। তবে প্রশ্ন উঠছে যে এসএফআই তো এই বিষয়ের সঙ্গে জড়িত নয়, তাহলে এসএফআই হঠাৎ মিছিল করলো কেন? এসএফআই এর এই প্রসঙ্গে ঢোকার বিষয় কি হলো না, এখানে একটা প্রশ্ন উঠছে যে যখন এবিভিপির যারা সমর্থক, যারা নিজেদেরকে এবিভিপির সমর্থক বলে দাবি করে সেখানে ঢুকেছিল রাত্রিবেলায়, তারা এসএফআই এর ফ্ল্যাগ ফেস্টুন সেগুলোকে ছিঁড়ে সেখানে ভাঙচুর চালায় এবং পাশাপাশি তাদের তরফ থেকে দাবি করা হয় যে এসএফআই এর তরফ থেকে নাকি নানান ধরনের মানে অ্যান্টি ইন্ডিয়া বা দেশ বিরোধী কাজকর্ম এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে হচ্ছে এবং তাদেরকে আরবান নকশাল বলে অভিহিত করার পাশাপাশি তাদেরকে দেশদ্রোহী বলেও অভিহিত করেছে হলো কি এবিভিপি। আর এখানেই গায়ে লেগেছে হলো কি এসএফআই এর যারা ছাত্রছাত্রীরা রয়েছে, এসএফআই যারা সমর্থকরা রয়েছে তাদের, বিশেষ করে এসএফআই এর যিনি জেনারেল সেক্রেটারি সৃজন ভট্টাচার্য, তিনিও বলেছেন যে এই বিষয়টার সঙ্গে এসএফআইকে জড়ানো হয়েছে, কিন্তু এসএফআইকে অপমান যেভাবে করা হয়েছে বা এসএফআই এর যারা সমর্থকরা রয়েছে তাদেরকে যে অপমান করা হয়েছে সেটার বিরুদ্ধে গর্জে ওঠা হবে এবং আগামী দিনে এই বিষয়টি নিয়ে আরও বড় ধরনের আন্দোলন হবে। পাশাপাশি কোর্টেও এই মামলাটা উঠেছে, যদিও কোর্টে একটা আর্জি জানানো হয় যে এই মামলা যাতে দ্রুত শুনানি করা হয়, সেই আর্জি খারিজ হয়েছে, মামলাটি কোর্টে গৃহীত হয়েছে। কবে শুনানি হবে, কে দোষী কে দোষী নয় সেই বিষয়ে আদালত বিচার করবে, যেহেতু বিষয়টা এখন বিচারাধীন। এবার প্রসঙ্গ আসি যেটা দিয়ে শুরু করেছিলাম, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটা না হয় একটা বিচ্ছিন্ন বিষয়, কিন্তু আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতিতে যা দেখতে পাচ্ছি, মানুষজন, আমাদের যে চেনা মানুষগুলো, তারাও কেমন যেন দিন দিন জম্বি হয়ে যাচ্ছেন। কেন? এটার কি কারণ? এর পেছনে কি কোনো রাজনৈতিক মতভাব বা মনোভাব সেগুলো রয়েছে? সবসময় ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে অলমোস্ট একই পরিস্থিতি, যে ধর্মকে কেন্দ্র করে তুমি হিন্দু না তুমি মুসলিম না তুমি অন্য ধর্মের, এটা সব থেকে বড় পরিচয় একজন মানুষ হওয়ার পেছনে। একজন মানুষ, তাকে মানুষ বলে গণ্য করা হবে, হয় তিনি যদি হিন্দু হন তবে, নাহলে তিনি যদি মুসলিম হন তবে,
বা তিনি অন্য ধর্মের যদি মানে একদম কট্টরপন্থী সমর্থক হন, তবেই তারা মানুষ। বাকি যারা যারা কিনা সমাজতন্ত্রে বিশ্বাসী, বাকি যারা কিনা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, বাকি যারা কিনা ধর্ম নিয়ে ধ্বজা তুলে মানে মাঠে দৌড়তে পছন্দ করেন না, তাদেরকে মানুষ বলেই গণ্য করা হয় না, তাদেরকে মানুষ বলেই মনে করা হয় না। কারণ তারা এই সমাজের জন্য এই মুহূর্তে নাকি অচল। এই মুহূর্তে ধর্ম সব থেকে বড়। ভারতবর্ষের মাটিতে যেখানে কিনা আমরা $5 ট্রিলিয়ন ইকোনমির একটা দেশ দেখতে পাচ্ছি, আমরা নাকি এই ইনফরমেশন টেকনোলজিতে এত এগিয়ে যাচ্ছি, বিশ্বের যত তাবড় দেশগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা নাকি এই মুহূর্তে কম্পিট করছি, সবাই আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, আমাদের বড় বড় নেতৃত্ব যারা তাদেরকে দেখে নাকি ভয়ে একদম থরহরিকম্প একাধিক দেশ, আমাদের দেশের বিশ্বগুরু রয়েছেন। তো এই যে সমস্ত বিষয়গুলো রয়েছে, সেখানে দাঁড়িয়ে দেশ যখন বিজ্ঞানের দিক থেকে এতটা অগ্রগতি করছে, তখন ধর্ম সেখানে কি করে জায়গা পায়? দুটো তো কন্ট্রাডিক্টরি। ধর্ম 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 করে এই যে প্রত্যেক দিনকার একটা লাফালাফি চলছে, সেটার সঙ্গে এই যে বিজ্ঞানের অগ্রগতি, দুটো তো সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। তাহলে আমরাই এই কাজটা করছি, আমরা নিজেদেরকে এই মানে বর্তমান সমাজ ব্যবস্থায় টিকিয়ে রাখার জন্য আমাদের কাছে অন্য কিচ্ছু নেই, কথা বলার মতন কোনো বিষয়বস্তু নেই। তার কারণ হলো গিয়ে আমরা সাধারণ যে কথা বলার যে বিষয়বস্তুগুলো ছিল, আমরা দিনের পর দিন এখন যত দিন যাচ্ছে তত আমরা আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকছি। দিন নেই, রাত নেই, সকাল নেই, বিকেল নেই, সারাক্ষণ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের যে প্রোপাগান্ডাগুলো সেখানে দেখানো হচ্ছে, সেই প্রোপাগান্ডাগুলোকে আমরা রীতিমতন গিলছি বসে বসে। আর সেই প্রোপাগান্ডাগুলোকে গেলার পরিণতি হচ্ছে আমাদের ভেতরে একটা জম্বির মতন মনোভাব তৈরি হয়ে যাচ্ছে। আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, কারণ আমরা তো কেউ কমিউনিকেট করি না, কারোর সঙ্গে কেউ কোনো কমিউনিকেট করি না। আমরা শুধু এই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম এবং সবথেকে বড় কথা প্রোপাগান্ডাতে আমরা মনোনিবেশ করে বসে আছি। যার ফলস্বরূপ যেটা হয়েছে, যে ঘটনাগুলো হচ্ছে, যে আমরা কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করছি না, পার্সোনালি কেউ কারোর সঙ্গে কমিউনিকেট করছি না, যার জন্য কেউ কারোর সমস্যা বুঝতে সক্ষম নই। রাস্তায় বেরোন, আপনি গাড়ি নিয়ে বেরিয়েছেন, পাশ থেকে আরেকটি গাড়ি, আপনি হয়তো সামনে একটি গাড়ি রয়েছে বা সামনে আরও 10টা গাড়ির লাইন রয়েছে, পেছনের গাড়িটি সেসব নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নয়। তিনি তার হর্নটি চিপে ধরে বসে আছেন, যতক্ষণ না পর্যন্ত সেই রাস্তাটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কান ফাটানো সে হর্ন বাজিয়ে যাবে। এবং কোনোভাবে তিনি যদি আপনাকে ক্রস করে বেরোনোর সুযোগ পান, সেখানে আপনাকে 4টে বাজে গালাগাল করে দিয়ে চলে যাবে। কেন? তার পেছনে কারণ একটাই, ওই যে জম্বি মনোভাব। কেউ কাউকে দুটো বিষয় নিয়ে বচসা হলো, কোথাও খাওয়ার নিয়ে, একাধিক বিষয় আমরা দেখেছি যে খাওয়ার নিয়ে মানে সাধারণ একটা খাবার নিয়ে বা কোনো ডাস্টবিনে ময়লা ফেলা নিয়ে পর্যন্ত মানুষকে খুন করে ফেলছে। ভাবুন কতটা জম্বি মনোভাব, মানে কেউ কাউকে সহ্য করতে পারছি না। তার ওপর তো রয়েছে আমাদের দেশে আনএমপ্লয়মেন্ট, আমাদের দেশের ভয়ঙ্কর পপুলেশন এক্সপ্লোশন, আমাদের দেশের খাদ্য সংকট বিভিন্নভাবে, আমাদের দেশের মানিটারি ইনফ্লোর সমস্যা, সব মিলিয়ে মানুষ এখন দিশেহারা। আর এই দিশেহারা পর্যায়ে থাকার ফলেই যেটা হচ্ছে যে প্রত্যেকের ভেতরে একটা জম্বি মনোভাব দেখা দিয়েছে। কবে এর থেকে আমরা বেরোতে পারবো, কিভাবে বেরোবো, তার কোনো সলিউশন নেই। সরকারের মতন নাকি কাজ করছে, তারা মানুষের উন্নয়নের জন্য কাজ করছে, এমন উন্নয়ন যে আপনি চোখে দেখতে পাবেন না কোনোদিন। গোটা শহরের মানে আমি কলকাতা শহরের কথা যদি ধরি, গোটা কলকাতা শহরে বিভিন্ন জায়গা থেকে মনে হচ্ছে না খাবলা মেরে রাস্তার সমস্ত কিছু তুলে নিয়ে চলে গেছে, গোটা রাস্তা ভাঙা, গোটা শহর জুড়ে ভাঙাচোরা রাস্তার মধ্যে দিয়ে আছে। উন্নয়ন হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে কেউ জানে না। হ্যাঁ, উন্নয়ন হচ্ছে এটাই যে গাড়ি ঘোড়া সব ভেঙে পড়ে যাচ্ছে, সেই গাড়িগুলোকে সারাতে গিয়ে যারা সেই গাড়ির কাজ করছে তাদের উন্নয়ন হচ্ছে, এক শ্রেণীর উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু
তার পাশাপাশি যেটা হচ্ছে যে চাকরি নেই, মানুষের চাকরি বাকরি হারাচ্ছে। প্রত্যেক দিন শোনা যাচ্ছে অমুক কোম্পানি 250 লোককে ছাঁটাই করে দিয়েছে, তামুক কোম্পানি 300 লোককে ছাঁটাই করে দিয়েছে। আরে সেই মানুষগুলোই বা যাবে কোথায়? তাদের তো সারা লাইফের ফ্রাস্ট্রেশন, তারা মানে নিজেদের সংসার চালাবেন কিভাবে, কিভাবে নিজেদের ইএমআই ভরবেন সেটা তারা জানেন না, ফলে তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে। যারা অফিসে এখনো টিকে আছেন তাদেরকে প্রত্যেক দিন টাইমলাইন ফিক্স করে দেওয়া হচ্ছে, এতটার মধ্যে ঢুকতে হবে নাহলে তোমার চাকরি নেই ভাই, হয়ে গেল। সেও ফ্রাস্ট্রেটেড, রাস্তায় একটু জ্যাম হলে পরেই চিৎকার চেঁচামেচি, অশান্তি, মারামারি শুরু হয়ে যাচ্ছে। কেউ কারোর থেকে হয়তো টাকা ধার নিয়েছে, এমন অবস্থা যে যার থেকে টাকা ধার নিয়েছে সে যখন দিয়েছিল তার কাছে তখন টাকা ছিল, এখন সেও কপর্দক শূন্য। যাকে ধার দিয়েছে সে তখন যখন টাকা নিয়েছে তার কাজটা হয়েছে, তারপরে সেও কপর্দক শূন্য। অর্থাৎ দুজনের কাছে কারোর কাছে টাকা নেই, শুরু হয়ে গেল বচসা, বচসা থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে মারামারি, তারপরে ঘুরোঘুরি। এই যে পর্যায়ে মানুষ পৌঁছেছে, তা সে ছাত্রছাত্রী হোক, শিক্ষকরা হোক, অভিভাবকরা হোক, সাধারণ মানুষ হোক, ঠেলাওয়ালা, মুটে মজুর থেকে শুরু করে কর্পোরেট সেক্টরের কর্মীরা, ডাক্তার থেকে শুরু করে লয়ার, সবাই বিরক্ত, সবাই একটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সবাই জম্বি হয়ে যাচ্ছে দিন দিন। ছাত্রদের শুধু তো দোষ দিয়ে লাভ নেই, তারাও তাই করছে। যে ছাত্র সংগঠনটির বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা ভাঙচুর চালিয়েছে, তারা মানে বিভিন্ন রকমের অশান্তি করবার চেষ্টা করেছে ক্যাম্পাসের মধ্যে, তাদেরই বা দোষ দিয়ে লাভ কী? শিক্ষা কি সত্যিকারের তারা পেয়েছে বা পাচ্ছে? বর্তমান ব্যবস্থায় গত 15 বছর শিক্ষার ব্যবস্থা নেই। বাম সরকারের শেষ দিকটাতে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থা দিয়ে কোনো জোর নেই, কারণ কেন্দ্রীয় সরকার তাদের বাজেটে, আমি এর আগেও ভিডিও বানিয়েছি, আপনারা সে ভিডিও দেখেছেন, যে বর্তমান সরকার বাজেটে শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে শিক্ষা খাতে কোনো প্রপার গাইডেন্স, প্রপার গাইডলাইন, প্রপার যে একটা মানে সুস্থ স্বাভাবিক পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হয়, সেই জায়গাটাই কেউ তৈরি করতে পারছে না। সব মিলিয়ে গোটা বিষয়টা আমাদের দেশ জুড়ে এখন একটা মৎস্যান্বয় পরিস্থিতি তৈরি হয়েছে, তার উপরে মানসিকভাবে সবাই জম্বি হয়ে যাচ্ছি। মুক্তি কবে মিলবে জানা নেই। আপনি জানেন আপনার মুক্তি কবে মিলবে? এক্ষেত্রে আপনার নিজের ভেতরে কি সেই জম্বি মনোভাব চলে এসেছে? ভাবুন, ভেবে আমাদের কমেন্ট করুন, আমাদের জানান যে আপনারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে দি এজ ডিজিটালকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জম্বি হবেন না।